বন্ধুরা, আমার নাম শুভ্রা। আমার গায়ের রং আমার নামের মতোই উজ্জ্বল ফর্সা, অনেকটা ভোরের শিশির ভেজা শিউলি ফুলের মতো। আমার চোখগুলো নাকি কথা বলে, অন্তত অর্জুন তাই বলতো। আমার কোমর ছাপানো একঢাল কালো চুল আর ছিপছিপে গড়নের জন্য পাড়া প্রতিবেশীরা আমাকে প্রায় লক্ষ্মী প্রতিমা বলে ডাকত। আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্ব আমাকেই মুগ্ধ করত, কিন্তু সেই মুগ্ধতা কখনো অহংকারে পরিণত হয়নি। আমি ছিলাম খুব শান্ত, লাজুক এবং স্বল্পভাষী এক মেয়ে। ছোটবেলা থেকেই আমি একটু চাপা স্বভাবের, নিজের কষ্টগুলো নিজের ভেতরেই লুকিয়ে রাখতে পছন্দ করি। আজ আমার বয়স ৩০ বছর। জীবনের এই মাঝপথে এসে যখন আমি পিছন ফিরে তাকাই, তখন নিজেকে বড় অচেনা লাগে। একটা সময় ছিল যখন আমার হাসিতে পুরো ঘর আলোকিত হয়ে উঠত, কিন্তু আজ সেই হাসিতে এক বিষাদের ছায়া। আমার জীবনের গল্পটা কোনো রূপকথার গল্প নয়, বরং বাস্তবতার এক কঠিন আখ্যান, যেখানে সুখ এবং দুঃখ লুকোচুরি খেলেছে আমার সাথে। আজ আমি আপনাদের সেই গল্পটাই শোনাব, কিভাবে একটি সাধারণ মধ্যবিত্ত মেয়ে থেকে আমি এক রহস্যময় এবং জটিল পরিস্থিতির মুখোমুখি হলাম। আমার বর্তমান পরিস্থিতির কথা বলার আগে চলুন ফিরে যাই সেই দিনগুলোতে, যখন আমার জীবন ছিল অন্যরকম। আমি আমার মায়ের একমাত্র সন্তান। বাবা যখন মারা যান তখন আমি খুব ছোট। বাবার স্মৃতি আমার মনে প্রায় ঝাপসা। বিধবা মা আমাকে বুকে আগলে অনেক কষ্ট করে বড় করেছেন। মা নিজে ছোটখাটো চাকরি করতেন, আর আমাদের মাথা গোজার মতো নিজস্ব একটা ছোট বাড়ি ছিল বলে রক্ষা, নইলে হয়তো রাস্তাতেই দাঁড়াতে হতো। আমার ছোটবেলাটা খুব সাদামাটাভাবেই কেটেছে। বিলাসিতা কি জিনিস তা আমি কোনোদিন বুঝিনি, কিন্তু মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল না। যখন আমি ১৮ বছর বয়সে পা দিলাম, তখন থেকেই মা আমার বিয়ের জন্য অস্থির হয়ে উঠলেন। আত্মীয় স্বজনরাও মাকে বিয়ের কথা মনে করিয়ে দিত, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বিয়ে দেওয়াটা যেন এক যুদ্ধের মতো ছিল। পাত্রপক্ষ দেখতে এসেই লম্বা যৌতুকের ফর্দ ধরিয়ে দিত, যা মেটানোর সাধ্য আমার মায়ের ছিল না। আমার রূপ বা গুণ কোনোটাই তখন আর পাত্রপক্ষের চোখে পড়ত না। সবার লোলুপ দৃষ্টি থাকত শুধু অর্থের দিকে। এভাবেই দিন কাটতে লাগলো, আর দেখতে দেখতে আমার বয়স ২৭ পেরিয়ে গেল। মেয়ের বয়স বাড়ছে আর বিয়ে হচ্ছে না, এই চিন্তায় মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। তার উচ্চ রক্তচাপ আর সুগারের সমস্যা দেখা দিল। মা প্রায় রাতে ঘুমাতে পারতেন না, সারা রাত জেগে বসে থাকতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন। তিনি প্রায়ই বলতেন, আমার মরে যাওয়ার আগে তোকে একটা ভালো সংসারে দেখে যেতে চাই শুভ্রা, আমি মরে গেলে তোর কি হবে? মায়ের এই আর্তনাদ আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। আমি মাকে বোঝাতাম, মা, তুমি কেন এত চিন্তা করো? আমার কপালে যা আছে তাই হবে, তুমি নিজের শরীর নষ্ট করো না। কিন্তু মায়ের মন তো সন্তানের ভবিষ্যৎ চিন্তায় তিনি ছিলেন দিশেহারা। আত্মীয়রা সহানুভূতি দেখানোর নামে যখন আমাদের করুণা করত, মা তখন নিজেকে আরও গুটিয়ে নিতেন। তিনি আত্মীয়দের বাড়ি যাওয়া কমিয়ে দিলেন, কারণ তাদের প্রশ্নবাণে মা জর্জরিত হয়ে যেতেন। আমি বুঝতে পারতাম আমার অবিবাহিত থাকাটা মায়ের বুকে পাথরের মতো চেপে আছে। অবশেষে একদিন আমাদের ভাগ্যাকাশে নতুন সূর্যের দেখা মিলল। মায়ের এক দূর সম্পর্কের বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত এলো। মা প্রথমে যেতে চাইলেন না, কিন্তু আমি জোর করলাম। অনেকদিন মা মেয়ে কোথাও যায়নি, তাই ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি। আমার জন্য কেনা লাল ওড়না আর সাদা সারারা কুর্তিটা পরে চোখে হালকা কাজলের রেখা কেনে মায়ের সাথে সেই বিয়েতে গেলাম। আর ঠিক সেখানেই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টির সূচনা হলো। সেই বিয়েবাড়িতেই উপস্থিত ছিল অর্জুন এবং তার মা। অর্জুন ছিল দেখতে যেমন সুদর্শন, তেমনি ভদ্র ও নম্র। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত মায়া। আমাকে প্রথম দেখাতেই নাকি তার ভালো লেগে গিয়েছিল। অর্জুনের পরিবার কোনো যৌতুক চায়নি, তারা শুধু চেয়েছিল একটি ঘরোয়া ও সুশিক্ষিত মেয়ে। আমার মায়ের খুশির সীমা ছিল না। খুব দ্রুতই আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। অর্জুনকে স্বামী হিসাবে পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করতে শুরু করলাম। বিয়ের পর অর্জুনের বাড়িতে এসে মনে হলো আমি যেন স্বর্গ পেয়েছি। অর্জুন আমার প্রতিটি ছোটখাটো ইচ্ছার খেয়াল রাখত, আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখত। আমার শাশুড়ি মাও প্রথম দিকে আমাকে খুব স্নেহ করতেন, যদিও মাঝে মাঝে তার মেজাজ একটু খিটখিটে হতো, কিন্তু সংসারের সুখের কথা ভেবে আমি সেসব গায়ে মাখতাম না। সংসারে টুকটাক ঝগড়া তো থাকেই, কিন্তু অর্জুনের ভালোবাসা সেসব ভুলিয়ে দিত। সুখের দোলায় দুলতে দুলতে আমাদের বিয়ের ৩টি বছর কিভাবে যে কেটে গেল আমি টেরই পেলাম না। অর্জুন আমাকে নিয়ে তার মায়ের কাছে খুব একটা যেতে চাইত না, বলতো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। রাতে সে আমাকে আমার বাপের বাড়িতে থাকতে দিত না, সকালে নিয়ে গিয়ে আবার বিকেলেই ফেরত নিয়ে আসত। তার এই ভালোবাসার পাগলামি আমার ভালোই লাগত।
আমি ভাবতাম এই মানুষটি আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি জানতাম না এই অতিরিক্ত ভালোবাসা বা আঁকড়ে ধরে রাখার পেছনেও ছিল এক গভীর নিয়তির খেলা। সেদিন শীতের শুরু, হালকা ঠান্ডা বাতাস বইছিল। খবর এলো আমার মায়ের শরীর খুব খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। আমি খুব ভেঙে পড়লাম, কারণ বাবাকে হারানোর পর মাই আমার সব। অর্জুন আমার অবস্থা দেখে বলল, শুভ্রা, আজ তুমি মায়ের কাছে থেকে যাও। আন্টির যা অবস্থা, তোমাকে ছাড়া তিনি শান্তি পাবেন না। আমি কাল সময় করে এসে তোমাকে নিয়ে যাব। আমি অবাক হলাম, কারণ অর্জুন সচরাচর আমাকে রাতে থাকতে দেয় না, কিন্তু একই সাথে কৃতজ্ঞও হলাম। আমি খুশি মনে মায়ের কাছে থেকে গেলাম। অর্জুন আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আমি যখন তার দিকে তাকালাম, তার চোখে কেমন এক বিষাদ ছিল, যেন সে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আমি যদি জানতাম এটাই হবে অর্জুনের সাথে আমার শেষ দেখা, তাহলে হয়তো আমি তাকে কিছুতেই যেতে দিতাম না। সেই রাতের সিদ্ধান্ত আমার জীবনকে চিরতরে বদলে দেবার জন্য অপেক্ষা করছিল। সেদিন রাতে আমি মায়ের সেবা করে তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তার জন্য গরম স্যুপ বানালাম, কারণ মা স্যুপ খেতে পছন্দ করতেন। মায়ের পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরলাম, ঠিক যেমন বিয়ের আগে ধরতাম। মনে এক অজানা আশঙ্কা কাজ করছিল, তবুও ক্লান্তি থাকায় চোখটা লেগে এসেছিল। মাঝরাতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। নিস্তব্ধ রাতে সেই ফোনের শব্দ আমাকে চমকে দিল। স্ক্রিনে অর্জুনের বাড়ির নম্বর দেখে বুকটা ধক করে উঠল। এত রাতে ফোন! কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অর্জুনের ছোট ভাই গৌতমের কান্না জড়ানো কণ্ঠ ভেসে এলো। বৌদি, সব শেষ হয়ে গেছে। দাদা আমাদের ছেড়ে চলে গেছে। দাদা আর নেই। মুহূর্তের মধ্যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার চারপাশটা অন্ধকার হয়ে এলো। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি চিৎকার করে জানতে চাইলাম কি হয়েছে, কিন্তু গৌতম শুধু কেঁদেই যাচ্ছিল, কোনো উত্তর দিতে পারছিল না। ফোনটা কেটে যাবার পর আমি পাগলের মতো ঘর থেকে বেরিয়ে পড়লাম। মা পেছন থেকে ডাকতে লাগলেন, শুভ্রা, দাঁড়া, কি হয়েছে বল। কিন্তু আমার কানে তখন কোনো শব্দ ঢুকছিল না। আমি তখন হিতাহিত গান শূন্য। মাঝরাতে শুনশান রাস্তায় আমি পাগলের মতো দৌড়াতে লাগলাম। একটা রিকশা পেয়ে তাতে উঠে ছুটলাম শ্বশুর বাড়ির দিকে। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলাম, যেন খবরটা মিথ্যে হয়, যেন এটা কোনো দুঃস্বপ্ন হয়, যেন গৌতম আমার সাথে কোনো নিষ্ঠুর ঠাট্টা করছে। শ্বশুর বাড়িতে পৌঁছে দেখলাম এক হৃদয় বিদারক দৃশ্য। বাড়ির সামনে মানুষের ভিড়, সবার চোখে জল। আমি ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম মেঝের ওপর সাদা চাদরে ঢাকা অর্জুনের নিথর দেহ। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। এখনই হয়তো চোখ মেলে তাকাবে আর বলবে, ম্যাডামজি, ভয় পেয়েছেন? আমি সেই দৃশ্যের ভার সহ্য করতে পারলাম না। চিৎকার করে অর্জুনের ওপর আছড়ে পড়লাম এবং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, তখন সব শেষ। অর্জুনের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। আমি পাথর হয়ে বসে রইলাম। আমার পৃথিবী তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি শুধু ভাবছিলাম, যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবে না বলতো, সে আমাকে একা ফেলে এভাবে চলে গেল কি করে? এই প্রশ্নটাই আমার জীবনের সবচেয়ে বড় ধাঁধা হয়ে রইল। অর্জুনের চলে যাওয়ার পর আমার জীবনটা যেন এক গভীর অন্ধকারে তলিয়ে গেল। বাড়িতে মানুষের ভিড় কমতে শুরু করেছে, কিন্তু আমার বুকের ভেতরে শূন্যতা বেড়েই চলেছে। অর্জুনের শেষকৃত্যের পর আমি নিজেকে ঘরবন্দি করে ফেললাম। আমার শাশুড়ি মাও শোকে পাথর হয়ে গিয়েছিলেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি আমাকে আঁকড়ে ধরলেন। আমি যখনই আমার মায়ের কাছে ফিরে যাওয়ার কথা বলতাম, তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। তিনি বলতেন, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? অর্জুনের শেষ স্মৃতি বলতে তো তুমিই আছো। তোমার মুখের দিকে তাকালে আমি আমার ছেলের ছায়া দেখতে পাই। তার এই আকুতি আমাকে আটকে রাখত। আমার নিজের মাও চাইতেন আমি শ্বশুরবাড়িতেই থাকি, কারণ তিনি ভাবতেন বিধবা মেয়ের জন্য স্বামীর ভিটায় সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু ওই বাড়িতে প্রতিটি ইঁটের দেওয়ালে, প্রতিটি আসবাবে অর্জুনের স্মৃতি লেগেছিল, যা আমাকে প্রতিনিয়ত দগ্ধ করত। আমি জানতাম না এই মায়ার বাঁধন আমাকে কত বড় পরীক্ষার মুখে ফেলবে। দিন গড়িয়ে মাস হতে লাগল। আমি শোকের সাগরে ভাসতে ভাসতে কুল কিনারা বাঁধছিলাম না। আমি সাদা শাড়ি পরতাম, হাতে কোনো চুড়ি ছিল না, কপালে ছিল না কোনো টিপ। আয়নায় নিজেকে দেখলে নিজেরই অচেনা লাগত। অর্জুন সবসময় আমাকে সাজগোজ করা অবস্থায় দেখতে পছন্দ করত। সে বলতো, শুভ্রা, তুমি হাসলে আমার পৃথিবীটা সুন্দর হয়ে যায়। আজ সেই হাসি হারিয়ে গেছে।
গৌতম আমার দেওর সেও খুব চুপচাপ হয়ে গিয়েছিল। দাদার মৃত্যুতে সে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আগে আমাদের মধ্যে যে খুনসুটি বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা এখন এক অদৃশ্য দেওয়ালের আড়ালে ঢাকা পড়ে গেছে। সে আমাকে এড়িয়ে চলত, আমার চোখের দিকে তাকাতো না। আমি ভাবতাম হয়তো দাদার সুখে সেও আমার মতো পাথর হয়ে গেছে, কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি তার মনের ভেতরে কি তুফান চলছে। 3 মাস কেটে গেল, কিন্তু শাশুড়ি মা আমাকে বাপের বাড়ি যেতে দিলেন না। আমার মা অসুস্থ হয়ে পড়লে আমি যাওয়ার জিপ ধরলাম, কিন্তু শাশুড়ি মা বললেন, বৌমা তুমি এখানেই থাকো, তোমার মাকেও প্রয়োজনে এখানে নিয়ে আসব। তার এই অতিরিক্ত ভালোবাসা বা অধিকারবোধ আমার কাছে মাঝে মাঝে শ্বাসরুদ্ধকর মনে হতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। শ্বশুরবাড়িতে আমি ছিলাম এক জীবন্ত পুতুলের মতো, যার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। সবাই আমাকে করুণার চোখে দেখত, যা আমার আত্মসম্মানে লাগত। অর্জুনের ঘরটা এখন আমার একার। সেই বিশাল খাটটা আমাকে গিলটে আসত। রাতের পর রাত আমি অর্জুনের বালিশ বুকে জড়িয়ে কেঁদেছি। আমি শুধু ভাবতাম, কেন অর্জুন আমাকে এভাবে একা ফেলে চলে গেল। বাড়ির পরিবেশটা দিন দিন গুমোট হতে শুরু করল। শাশুড়ি মা প্রায়ই আমার ঘরে এসে বসে থাকতেন, আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতেন। তার চোখে এক অদ্ভুত পরিকল্পনা খেলা করত, যা আমি তখন বুঝতে পারিনি। তিনি প্রায়ই গৌতমের কথা তুলতেন, বলতেন, গৌতম ছেলেটা বড় একা হয়ে গেল, দাদাকে হারিয়েও দিশেহারা। আমি চুপ করে শুনতাম, ভাবতাম মা হিসেবে ছেলের কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। কিন্তু এর পেছনে যে অন্য কোনো উদ্দেশ্য আছে তা আমার কল্পনাতেও ছিল না। একদিন দুপুরে খাবার টেবিলে শাশুড়ি মা হঠাৎ বললেন, বৌমা, তোমার জীবনটা তো এভাবে শেষ হতে পারে না। তোমার বয়সই বা কত? সামনে পুরো জীবন পড়ে আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, বুঝতে পারলাম না তিনি কি ইঙ্গিত করছেন। এভাবে 1.5 বছর কেটে গেল। আমার শোকের তীব্রতা কিছুটা কমলেও ক্ষতটা শুকায়নি। হঠাৎ একদিন শাশুড়ি মা আমার মায়ের সাথে দেখা করতে গেলেন। তানের মধ্যে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হলো। মা যখন ঘর থেকে বেরোলেন, তার চোখ মুখ ফোলা, যেন অনেক কেঁদেছেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তারপর যা বললেন তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শাশুড়ি মা প্রস্তাব দিয়েছেন আমাকে যেন গৌতমের সাথে বিয়ে দেওয়া হয়। তিনি চান না আমি এই বাড়ি ছেড়ে যাই, আবার আমাকে বিধবা বেশেও দেখতে চান না। তাই দেওর গৌতমের সাথেই আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। এই প্রস্তাব শুনে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। গৌতম, যাকে আমি সবসময় ছোট ভাইয়ের স্নেহে দেখেছি, তাকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আমি তীব্র প্রতিবাদ করলাম, বললাম, মা, এটা হতে পারে না। অর্জুনের জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না, আর গৌতম তো আমার দেওর। মা আমাকে বোঝাতে লাগলেন, শুভ্রা, সমাজ বড় কঠিন, একা মেয়ের বেঁচে থাকা খুব কষ্টের। আর গৌতম তো পর কেউ নয়, ও তোদেরই লোক, ও তোকে সম্মান করে। কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। আমি শাশুড়ি মাকে সরাসরি না করে দিলাম, বললাম, মা, আমাকে ক্ষমা করবেন, আমি অর্জুনের স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চাই। আমার প্রত্যাখ্যানে শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়লেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। গৌতম এসে আমাকে অনুরোধ করল, বৌদি, মায়ের শরীর খুব খারাপ, তুমি একবার গিয়ে দেখা করো। গৌতমের অনুরোধে আমি মায়ের ঘরে গেলাম। তিনি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, তুমি কি চাও আমি মরে যাই? অর্জুনকে হারিয়েছি, এখন তোমাকেও হারালে আমি বাঁচব না। গৌতম তোমাকে সুখে রাখবে, ও আমার কথা ফেলবে না। শাশুড়ি মায়ের এই আবেগপ্রবণ ব্ল্যাকমেল এবং নিজের মায়ের ভবিষ্যতের চিন্তায় আমি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলাম। আমার মনে হলো আমার নিজের সুখের চেয়ে এই 2 মায়ের শান্তি বেশি জরুরি। অবশেষে আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। মনে হলো হয়তো এটাই আমার ললাট লিখন। গৌতমের সাথে আমার বিয়ের দিন ঠিক হলো। আমি যখন বিয়ের পিঁড়িতে বসলাম, আমার মনের ভেতরটা হাহাকার করছিল। অর্জুনের হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছিল। গৌতম আমার পাশে বসেছিল, কিন্তু তার মধ্যেও কোনো উচ্ছ্বাস ছিল না। সেও যেন কোনো এক গভীর অপরাধবোধ বা সংকোচে কুঁকড়ে ছিল। আমাদের বিয়েটা হলো খুব সাদামাটাভাবে, কোনো বাদ্যবাজনা ছাড়া। আমি আবার সেই বাড়িতেই বধূ হয়ে প্রবেশ করলাম, কিন্তু এবার অর্জুনের স্ত্রী হিসেবে নয়, গৌতমের স্ত্রী হিসেবে।
তবে মনের গহীনে আমি জানতাম এই সম্পর্কটা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে, হয়তো বা কোনোদিনও হবে না। বিয়ের পর আবার সেই একই বাড়িতে, কিন্তু ঘর বদলে গেল। আগে আমি থাকতাম অর্জুনের ঘরে, এখন আমার ঠিকানা হলো গৌতমের ঘর। আসবাবপত্র, দেওয়ালের রং সবই আলগা, কিন্তু আমার মনের অবস্থা ছিল অদ্ভুত। আমি নিজেকে কিছুতেই এই নতুন সম্পর্কের সাথে মানিয়ে নিতে পারছিলাম না। গৌতমও কেমন যেন পাল্টে গিয়েছিল। বিয়ের আগে সে আমার সাথে যতটা সহজ ছিল, বিয়ের পর ততটাই দূরে সরে গেল। আমাদের বাসর রাতটা ছিল আমার জীবনের অন্যতম অস্বস্তিকর মুহূর্ত। আমি লাল শাড়ি পরে বিছানায় বসেছিলাম, বুকটা দুরুদুরু করছিল। কিন্তু মনের কোণে অর্জুনের স্মৃতি আমাকে অপরাধী করে তুলছিল। মনে হচ্ছিল আমি অর্জুনের সাথে বিশ্বাসঘাতকতা করছি। গৌতম যখন ঘরে ঢুকল, তার চোখে মুখেও এক ধরনের ভীতি আর দ্বিধা স্পষ্ট ছিল। সে আমার দিকে সরাসরি তাকাতে পারছিল না। আমি ভেবেছিলাম সে হয়তো কাছে এসে বসবে, কথা বলবে, কিন্তু সে তা করল না। সে ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ নীরবতার পর সে বলল, শুভ্রা, মানে দেখো, আমি জানি এই বিয়েটা আমাদের দুজনের কারোরই ইচ্ছায় হয়নি। মায়ের জেদের কাছে আমরা হার মেনেছি। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নিচু করে বসে রইলাম। গৌতমের এই কথায় আমি কিছুটা স্বস্তি পেলাম, অন্তত সে আমার উপর জোর করছে না। কিন্তু পর মুহূর্তেই গৌতমের আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখলাম। সে হঠাৎ বলল, তুমি বিছানায় শো, আমি সোফায় শুয়ে পড়ছি। বলেই সে বালিশ নিয়ে সোফায় চলে গেল। স্বামী স্ত্রীর সম্পর্কের যে স্বাভাবিকতা, তার লেশমাত্র সেখানে ছিল না। মাঝরাতে আমি লক্ষ্য করলাম গৌতম ঘুমের মধ্যে ছটফট করছে। সে বিড়বিড় করে কিছু বলছে, ঘামে ভিজে যাচ্ছে। আমি উঠে তাকে ডাকলাম, গৌতম, কি হয়েছে? সে চমকে উঠে বসল, চোখে এক আতঙ্কের ছাপ। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো ভূত। সে বলল, না, কিছু না, তুমি ঘুমাও। তার এই আচরণ আমাকে ভাবিয়ে তুলল। পরদিন সকালে শাশুড়িমা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। জিজ্ঞেস করলেন, কাল রাতে সব ঠিক ছিল তো বৌমা? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, হ্যাঁ মা। তিনি হয়তো ভেবেছিলেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যেতে লাগল, গৌতমের আচরণ আরও রহস্যময় হতে লাগল। সে আমার ছায়া থেকেও দূরে থাকার চেষ্টা করত। একই ঘরে থেকেও আমরা ছিলাম যোজন যোজন দূরে। সে আমার সাথে কথা বলা কমিয়ে দিল, প্রয়োজন ছাড়া কোনো শব্দই উচ্চারণ করত না। আমি ভাবলাম, হয়তো দেওর থেকে স্বামী হওয়ার অস্বস্তি সে কাটাতে পারছে না। বিয়ের 10 দিন কেটে গেল, কিন্তু আমাদের মধ্যে কোনো দাম্পত্য সম্পর্ক গড়ে উঠল না। শাশুড়িমা বিষয়টি লক্ষ্য করলেন। তিনি একদিন আমাকে ডেকে বললেন, বৌমা, গৌতম কি তোমাকে অবহেলা করছে? আমি চুপ করে রইলাম। আমার নীরবতাই তাকে সব বুঝিয়ে দিল। তিনি চিন্তিত হয়ে পড়লেন। সেই রাতে শাশুড়িমা গৌতমকে তার ঘরে ডেকে পাঠালেন। দীর্ঘক্ষণ মা ছেলের কথা হলো। আমি জানি না তাদের মধ্যে কি কথা হয়েছিল, কিন্তু গৌতম যখন ঘর থেকে বের হল, তার মুখ ছিল থমথমে। পরের রাতে শাশুড়িমা নিজে 1 গ্লাস জাফরান মেশানো দুধ নিয়ে আমাদের ঘরে এলেন। তিনি বললেন, গৌতম, এই দুধটা খেয়ে নিস, শরীর মন শান্ত থাকবে। শাশুড়িমা চলে যাওয়ার পর আমি দুধের গ্লাসটা গৌতমের দিকে বাড়িয়ে ধরলাম। বললাম, দুধটা খেয়ে নাও। কিন্তু গৌতম আমার হাত থেকে গ্লাসটা নেওয়ার বদলে এক ঝটকায় সেটা ফেলে দিল। গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল, দুধ ছড়িয়ে পড়ল মেঝেতে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। গৌতমের চোখে তখন আগুন। সে চিৎকার করে বলল, কেন তোমরা সবাই আমাকে জোর করছো? আমি এই দুধ খাবো না। তার এই আচরণে আমি ভয় পেয়ে গেলাম। বললাম, গৌতম, মা ভালোবেসে দিয়েছেন, তুমি এভাবে ফেলে দিলে? সে কোনো উত্তর না দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেল। আমি ভাঙা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে করতে চোখের জল ফেললাম। বুঝতে পারছিলাম না গৌতমের সমস্যাটা ঠিক কোথায়। সে কি আমাকে পছন্দ করে না, নাকি অন্য কোনো কারণ আছে? অর্জুনের মৃত্যু কি তাকে এতটাই প্রভাবিত করেছে যে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না? পরদিন সকালে নাস্তার টেবিলে দুধের গ্লাস ভাঙার শব্দ শুনেছিলেন কিনা জানি না, তবে তিনি গৌতমকে জিজ্ঞেস করলেন, কি রে, কাল দুধ খেয়েছিলি?
গৌতম নির্লিপ্তভাবে উত্তর দিল, না, দাদা স্বপ্নে এসে বারণ করেছে। এই কথাটা শুনে আমি আর শাশুড়িমা দুজনেই চমকে উঠলাম। দাদা স্বপ্নে এসে দুধ খেতে বারণ করেছে? এই কেমন কথা? গৌতমের এই অদ্ভুত অজুহাত আমাদের দুজনকেই চিন্তায় ফেলে দিল। শাশুড়িমা আর কিছু বললেন না, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ গভীর হল। আমার মনে হলো এই বাড়িতে, এই সম্পর্কের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে যা আমি জানি না। গৌতমের ওই কথার পর থেকে বাড়ির বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। দাদা স্বপ্নে এসে বারণ করেছে, এই কথাটা আমার কানে বারবার বাজতে লাগল। মৃত মানুষ কি সত্যি স্বপ্নে এসে কথা বলে, নাকি এটা গৌতমের মনের ভুল? অর্জুন আমাকে কত ভালোবাসত, সে কেন চাইবে না তার ভাই ভালো থাকুক? আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। এরপর থেকে প্রতি রাতেই এক নাটক শুরু হলো। শাশুড়িমা নিয়মিত দুধ পাঠিয়ে দিতেন, আর গৌতম সেটা বাথরুমে গিয়ে ফেলে দিত বা আমাকে বলতো ফেলে দিতে। আমি প্রতিবাদ করলে সে রেগে যেত। আমি ভাবতাম ও কেন এমন করে, আর এখন আমি আমার শাশুড়ির ওপরও রাগ করছি যে দুধ সে যদি নাই খায় তবে কেন জোর করে দেন। একদিন আমি সাহস করে গৌতমকে জিজ্ঞেস করলাম, গৌতম, তুমি কেন এমন করছো? আমরা তো এখন স্বামী স্ত্রী, তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? গৌতম জানলার দিকে তাকিয়ে বলল, শুভ্ল, কিছু জিনিস জোর করে হয় না। তুমি আমার বৌদি ছিলে, এখন বউ হয়েছ, এই পরিবর্তনটা মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। আর দাদাকে আমি ভুলতে পারছি না। যখনই তোমার কাছে আসি মনে হয় দাদা আমার দিকে তাকিয়ে আছে। তার গলার স্বরে এমন এক অসহায়ত্ব ছিল যে আমি আর কোনো কথা বলতে পারলাম না। বুঝলাম অর্জুনের স্মৃতি শুধু আমাকে নয়, তাকেও তাড়িয়ে বেড়াচ্ছে। আমাদের সম্পর্কের এই টানাপড়নের মধ্যে আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। সারাক্ষণ দুশ্চিন্তার মানসিক চাপে আমি জ্বরে পড়লাম। ডাক্তার বললেন ভাইরাল ফিভার, তার সাথে ডিপ্রেশন। গৌতম আমার অসুস্থতায় কিছুটা বিচলিত হলো। সে রাত জেগে আমার মাথায় জলপট্টি দিল, সময় মতো ওষুধ খাওয়ালো। তার এই সেবা দেখে আমার মনে হলো হয়তো তার মনের গভীরে আমার জন্য মায়া আছে, কিন্তু কোনো এক অজানা বাধার কারণে সে সেটা প্রকাশ করতে পারছে না। সুস্থ হওয়ার পর শাশুড়িমা বললেন, বৌমা, তুমি কয়টা দিন তোমার মায়ের কাছে গিয়ে ঘুরে এসো, হাওয়া বদল হলে শরীর মন ভালো লাগবে। আমিও ভাবলাম এই দমবন্ধ পরিবেশ থেকে কিছুদিনের জন্য দূরে যাওয়া দরকার। মায়ের কাছে যাওয়ার কথা শুনে গৌতমও যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে আমাকে গাড়িতে করে মায়ের বাড়ি পৌঁছে দিয়ে এলো। যাওয়ার সময় সে আমাকে বলল, ভালো থেকো, তাড়াতাড়ি ফেরার দরকার নেই, শরীরটা আগে ঠিক করো। তার কথায় কোনো ভালোবাসার উষ্ণতা ছিল না, ছিল দায়িত্ব পালনের দায়সারা ভাব। মায়ের কাছে এসে আমি কিছুটা স্বস্তি পেলাম। মায়ের হাতের রান্না, পুরনো ঘর, সব মিলিয়ে আমি যেন আবার শ্বাস নিতে পারলাম। মায়ের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আমার শরীর কিছুটা ভালো হলো। একদিন বিকেলে আমার ছোটবেলার বন্ধু সুহানার সাথে দেখা করতে গেলাম। সুহানা আমার সব কথা জানত। সে আমাকে দেখে জড়িয়ে ধরল। আমরা অনেকক্ষণ গল্প করলাম। এক পর্যায়ে আমি তাকে গৌতমের আচরণের কথা, দুধ ফেলে দেওয়ার কথা আর সেই স্বপ্নের কথা বললাম। সব শুনে সুহানা গম্ভীর হয়ে গেল। সে বলল, শুভ্রা, তুই কি সত্যি বিশ্বাস করিস মৃত মানুষ ফিরে আসে? এসব গৌতমের মনের ভয়, ও হয়তো কোনো গিল্ট বা অপরাধবোধে ভুগছে। সুহানার কথাগুলো আমাকে নতুন করে ভাবতে শেখালো। অপরাধবোধ? কিন্তু কিসের অপরাধবোধ? অর্জুন তো স্বাভাবিকভাবেই মারা গেছে। সুহানা আমাকে পরামর্শ দিল, তোর উচিত গৌতমের সাথে খোলাখুলি কথা বলা, আর ওই বাড়ির ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে নতুন করে সংসার শুরু করা। তুই যদি পিছিয়ে থাকিস, ও এগোবে না, তোকেই উদ্যোগ নিতে হবে। বন্ধুর কথায় আমি মনের জোর পেলাম। ভাবলাম ফিরে গিয়ে আমি গৌতমের মনের ভয় দূর করব। অর্জুন আমাদের অতীত, কিন্তু গৌতম আমার বর্তমান। এক সপ্তাহ পর আমি শ্বশুরবাড়ি ফিরে এলাম। শাশুড়িমা আমাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু গৌতমকে দেখে মনে হলো সে আবার সেই খোলসের মধ্যেই ঢুকে গেছে। আমি ফিরে আসাতে সে খুব একটা খুশি হয়েছে বলে মনে হলো না। রাতে শাশুড়িমা আবার দুজির গ্লাস দিয়ে গেলেন। আজ আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ এর একটা ফয়সালা করবই। গৌতম ঘরে ঢুকতেই আমি গ্লাসটা তার দিকে এগিয়ে দিলাম না, টেবিলের উপর রেখে তার দিকে তাকালাম। আমি ভাবলাম, আজ আমি কিছুতেই হার মানব না, সত্যটা জেনেই ছাড়ব। গৌতম ঘরে ঢুকে গ্লাসটা দেখে বিরক্ত হলো। সে বলল, আবার দুধ? মা কি বোঝে না? সে গ্লাসটা নিয়ে বাথরুমের দিকে যেতে চাইল। আমি তার হাত ধরে ফেললাম। বললাম, আজ তুমি দুধ ফেলবে না, আজ তোমাকে খেতেই হবে। আর যদি না খাও তবে আমাকে সত্যি কথাটা বলতে হবে। কিসের ভাল পাও তুমি, দাদাকে? আমার প্রশ্নে গৌতম থমকে গেল। তার হাত কাঁপছিল। সে আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি বুঝবে না শুভ্রা, সরে যাও। গৌতমের এই জেদ আমাকেও জেদি করে তুলল। আমি বললাম, ঠিক আছে, তুমি খাবে না তো তাহলে আমিই খাবো।
রোজ রোজ খাবারের এই অপমান আমি হতে দেব না। এই বলে আমি নিজেই দুধের গ্লাসটা তুলে নিলাম এবং এক নিঃশ্বাসে অনেকটা পান করে ফেললাম। গৌতম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, না শুভ্রা খেও না, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দুধ পান করার পর আমার শরীরটা কেমন ঝিমঝিম করতে লাগলো, মাথাটা ভারী হয়ে এলো। আমি বিছানায় এলিয়ে পড়লাম। দুধ পান করার পর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম নাকি অজ্ঞান হয়ে গেলাম ঠিক বুঝতে পারলাম না। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম অর্জুন আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখে এক রাশ বেদনা। সে আমাকে বলছে, শুভ্রা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, এখানে থেকো না, এরা তোমাকে শেষ করে দেবে। চলে যাও শুভ্রা, নিজের জীবন বাঁচাও। অর্জুনের এই আর্তনাদ শুনে আমি ঘুমের মধ্যেই চিৎকার করে উঠলাম, অর্জুন, অর্জুন বলে ধরপড় করে বিছানায় উঠে বসলাম। আমার চিৎকারে গৌতমও জেগে উঠল। সে সোফা থেকে দৌড়ে আমার কাছে এলো। কি হয়েছে শুভ্রা, দুঃস্বপ্ন দেখেছ? আমি ঘামে ভিজে গিয়েছিলাম। কাঁপতে কাঁপতে বললাম, অর্জুন এসেছিল, সে আমাকে চলে যেতে বলল। সে বলল এই বাড়িতে আমার বিপদ আছে। আমার কথা শুনে গৌতমের মুখ সাদা হয়ে গেল। সে ভয়ে পিছিয়ে গেল, বিড়বিড় করে বলল, দাদা, দাদা এসেছিল? তার এই প্রতিক্রিয়া দেখে আমার সন্দেহ আরও ঘনীভূত হল। গৌতম কি কিছু লুকোচ্ছে? পরদিন সকালে আমি শাশুড়ি মাকে আমার স্বপ্নের কথা বললাম। ভাবলাম তিনি আমাকে সান্ত্বনা দেবেন, কিন্তু অবাক কাণ্ড, আমার কথা শুনে তিনি ধপ করে সোফায় বসে পড়লেন। তার হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে গেল। তিনি ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি কোনো ভূত দেখেছেন। আমি তার কাছে গিয়ে বললাম, মা, কি হয়েছে? আপনারা সবাই কেন এমন করছেন? অর্জুন আমাকে স্বপ্নে সাবধান করলো কেন? কি গোপন করছেন আপনারা? শাশুড়ি মা কান্নায় ভেঙে পড়লেন। তিনি আমার হাত ধরে বললেন, বৌমা, আমাকে ক্ষমা করো, আমি অনেক বড় পাপ করেছি। আমি অবাক হয়ে বললাম, কি পাপ মা? তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, অর্জুনের মৃত্যু স্বাভাবিক ছিল না বৌমা। ওই রাতে, ওই অভিশপ্ত রাতে। শাশুড়ি মায়ের কথা আটকে যাচ্ছিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই সত্য শোনার জন্য, যা আমার জীবনকে তছনছ করে দিয়েছিল। শাশুড়িমা বলতে শুরু করলেন, সেদিন রাতে তুমি যখন তোমার মায়ের কাছে ছিলে, অর্জুন আর গৌতমের মধ্যে ঝগড়া হয়েছিল। বিষয় ছিলে তুমি। আমি চমকে উঠলাম, আমি? শাশুড়িমা বললেন, হ্যাঁ, গৌতম তোমাকে বিয়ের আগে থেকেই পছন্দ করত। তোমাকে যেদিন আমি প্রথম দেখতে যাই, গৌতমও তোমাকে লুকিয়ে দেখেছিল এবং পছন্দ করেছিল। কিন্তু আমি অর্জুনের সাথে তোমার সম্বন্ধ ঠিক করি। গৌতম মনে মনে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু দাদার সুখের জন্য চুপ ছিল। কিন্তু বিয়ের পরেও সে তোমাকে ভুলতে পারেনি। সেদিন রাতে গৌতম অর্জুনকে বলেছিল সে তোমাকে ভালোবাসে এবং তোমাকে ছাড়া বাঁচবে না। অর্জুন এটা মেনে নিতে পারেনি। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। রাগের মাথায় গৌতম অর্জুনকে ধাক্কা দেয়। অর্জুন গিয়ে দেওয়ালের কোণায় মাথায় আঘাত পায়। তারপর ওখানেই সব শেষ হয়ে যায়। অর্জুনের হাড় দুর্বল ছিল। সে ওই আঘাত আর উত্তেজনা সহ্য করতে পারেনি। শাশুড়ি মায়ের কথা শুনে আমি পাথরের মতো জমে গেলাম। আমার স্বামী, আমার অর্জুন, তার নিজের ভাইয়ের হাতে, তাও আবার আমাকে নিয়ে ঝগড়া করতে গিয়ে মারা গেছে, মা বলে চললেন। আমি সমাজ আর পুলিশের ভয়ে ঘটনাটা লুকিয়ে ফেলি। সবাইকে বলি অর্জুন হার্ট অ্যাটাকে মারা গেছে। গৌতম অনুশোচনায় দগ্ধ হচ্ছিল। সে পুলিশের কাছে ধরা দিতে চেয়েছিল, কিন্তু আমি তাকে আটকেছিলাম। আমি চাইনি আমার এক ছেলে মরেছে, আরেক ছেলে জেলে পচুক। তাই আমি জোর করে তোমাদের বিয়ে দিয়েছি, যাতে গৌতমের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। কিন্তু অর্জুনের আত্মা বোধহয় শান্তি পায়নি, তাই সে তোমাদের এক হতে দিচ্ছে না। শাশুড়ি মায়ের এই স্বীকারোক্তি শোনার পর আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি যাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করছিলাম, সেই গৌতমই আমার অর্জুনের মৃত্যুর কারণ। ঘৃণায় আমার গা রি করে উঠল। আমি চিৎকার করে বললাম, ছি মা, আপনারা এত বড় সত্যিটা আমার কাছে গোপন করলেন। আপনারা শুধু নিজেদের স্বার্থ দেখলেন, আমার জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেললেন। শাশুড়ি মা আমার পায়ে ধরে কাঁদতে লাগলেন।
কিন্তু আমার মনের ঘৃণা তখন আগ্নেয়গিরির মতো ফুটছিল। ততক্ষণে গৌতম ঘরে ঢুকেছে। সে সব শুনে দরজার কাছে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে কোনো প্রতিবাদ করল না, কোনো সাফাই গাইল না। সে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসল। বলল, শুভ্রা, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। আমি দাদাকে মারতে চাইনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। কিন্তু পাপ তো পাপই। আমি প্রতি মুহূর্তে নরতের যন্ত্রণায় ভুগছি। তুমি যখনই আমার কাছে আসো, আমি দাদার রক্তাক্ত মুখ দেখতে পাই। তাই আমি তোমার কাছে যেতে পারি না। আমাকে পুলিশে দাও, ফাঁসি দাও, যা খুশি করো। আমি আর এই বোঝা বইতে পারছি না। গৌতমের কান্না আর শাশুড়ির আহাজারিতে ঘরটা ভারী হয়ে উঠল। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। একদিকে আমার মৃত স্বামীর খুনি, অন্যদিকে আমার বর্তমান স্বামী যে অনুতাপে দগ্ধ। আমি কি করব? আমি দৌড়ে আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। অর্জুনের ছবির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদলাম। মনে হলো অর্জুন আমাকে বলছে, শুভ্রা, বিচার করো। কিন্তু আমি তো বিচারক নই। আমি তো একজন সাধারণ নারী। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। শুধু ভাবলাম, আমি কি করব? সারাদিন আমি ঘর থেকে বের হলাম না। রাতে গৌতম দরজার বাইরে বসে রইল। সে বলল, শুভ্রা, তুমি যদি চাও আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তার গলায় এক গভীর সত্যতা ছিল। আমি বুঝতে পারলাম সে ঠান্ডা মাথার খুনি নয়। সে পরিস্থিতির শিকার এবং নিজের আবেগের কাছে হেরে যাওয়া এক দুর্বল মানুষ। কিন্তু অর্জুনের মৃত্যু, সেটা কি আমি ভুলে যাব? এই দ্বন্দ্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরদিন সকালে আমি দরজা খুললাম। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমি শাশুড়িমাকে বললাম, মা, আমি পুলিশে যাব না, কারণ তাতে অর্জুন ফিরে আসবে না আর আপনারাও শেষ হয়ে যাবেন। কিন্তু আমি এই মিথ্যে সম্পর্কের বোঝা আর বইতে পারব না। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি আমার মায়ের কাছে ফিরে যাব। শাশুড়িমা আমাকে বাধা দিলেন না, শুধু নীরবে চোখের জল ফেললেন। গৌতম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। বাড়ি থেকে বের হবার সময় গৌতম আমার সামনে এসে দাঁড়াল। বলল, শুভ্রা, আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি কোনোদিন পারো আমাকে ক্ষমা করে দিও। আমি সারা জীবন এই অনুশোচনা নিয়ে বাঁচব। আমি তার দিকে তাকিয়ে বললাম, গৌতম, ক্ষমা ঈশ্বর করেন, আমি মানুষ। তবে আমি তোমাকে ঘৃণা করতে চাই না। তুমি ভালো থেকো। এই বলে আমি সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাপের বাড়ি ফিরে আসার পর আমি আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করলাম। মা সব শুনে খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি আমাকে বুকে টেনে নিলেন। আমি একটা স্কুলে চাকরির জন্য আবেদন করলাম এবং পেয়েও গেলাম। বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আমি আমার দুঃখ ভোলার চেষ্টা করতাম। কিন্তু রাতের বেলা একাকিত্ব আমাকে গ্রাস করত। অর্জুনের স্মৃতি আর গৌতমের অনুতপ্ত মুখ দুটোই আমাকে তাড়া করত। আমি ভাবতাম, গৌতম কি এখনও অনুশোচনায় পুড়ছে, নাকি সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে? 6 মাস কেটে গেল। হঠাৎ একদিন খবর পেলাম শাশুড়িমা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছেন বাঁচার আশা কম। খবরটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। শত হলেও তিনি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন, যদিও স্বার্থপরের মতো কাজ করেছিলেন। আমি হাসপাতালে ছুটে গেলাম। আইসিইউতে শুয়ে মা আমাকে দেখে ইশারায় কাছে ডাকলেন। আমি কাছে যেতেই তিনি আমার হাতটা ধরলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি অস্ফুট স্বরে বললেন, বৌমা, গৌতমকে একা রেখো না, ও শেষ হয়ে যাবে। এই বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শাশুড়ি মায়ের মৃত্যু আমাকে আবার সেই পুরনো মোড়ে দাঁড় করিয়ে দিল। গৌতম এখন একদম একা। শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর আমি গৌতমের সাথে দেখা করলাম। সে দেখতে খুব রুগ্ন হয়ে গেছে, চোখের নিচে কালশিটে। সে আমাকে বলল, শুভ্রা, মা চলে গেল, দাদাও নেই। এই বিশাল বাড়িতে আমি একা, সব আমার পাপের শাস্তি। তাকে দেখে আমার খুব মায়া হলো। মনে হলো মানুষটা তো সত্যিই কষ্ট পাচ্ছে, শাস্তি তো সে পাচ্ছেই নিজের বিবেকের কাছে। আমি গৌতমকে বললাম, গৌতম, অতীতকে আমরা বদলাতে পারবো না, কিন্তু ভবিষ্যৎটা আমাদের হাতে। তুমি এভাবে নিজেকে শেষ করে দিলে মা বা দাদা কেউই শান্তি পাবে না। গৌতম বলল, আমি কি করব শুভ্রা? আমি কোনো পথ দেখতে পাচ্ছি না।
আমি তখন একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, চলো আমরা এই বাড়ি, এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ চেলে না, যেখানে পুরনো স্মৃতি আমাদের তাড়া করবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে নয়, অন্তত দুজন বন্ধু হিসেবে নতুন করে বাঁচার চেষ্টা করি। গৌতম অবাক হয়ে আমার দিকে তাকালো। তার চোখে আশার আলো দেখা দিল। সে বলল, তুমি তুমি আমাকে এত কিছুর পরেও সুযোগ দেবে? আমি বললাম, মানুষ মাত্রই ভুল হয় গৌতম। তুমি অনুতপ্ত, সেটাই বড় কথা। অর্জুনও চাইত না তার ভাই তিলে তিলে শেষ হয়ে যাক। গৌতম কান্নায় ভেঙে পড়ল এবং আমার হাত ধরে বলল, আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার বন্ধু হয়ে, তোমার ছায়া হয়ে থাকব, কোনো দিন তোমাকে কষ্ট দেব না। সিদ্ধান্ত নেবার পর আমরা দেরি করলাম না। বাড়ি বিক্রি করে দেবার ব্যবস্থা হলো। আমার মাকেও আমাদের সাথে নেবার সিদ্ধান্ত নিলাম, কারণ মাকেও দেখার কেউ ছিল না। আমরা তিনজন মিলে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। পেছনে ফেলে এলাম এক রাশ স্মৃতি, কিছু সুখের, কিছু বেদনার। আমি জানতাম না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু মনের কোনো একটা বিশ্বাস ছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সেই শহর ছেড়ে দূরে এক পাহাড়ি শহরে চলে এলাম। ছোট্ট একটা বাড়ি ভাড়া নিলাম। পাহাড়ের শান্ত পরিবেশ আর বিশুদ্ধ বাতাস আমাদের মনের ক্ষত সারাতে সাহায্য করল। গৌতম সেখানে একটা ছোট ব্যবসা শুরু করল, আর আমি একটা স্কুলে পড়াতে লাগলাম। প্রথম দিকে আমাদের মধ্যে সংকোচ ছিল, কিন্তু ধীরে ধীরে তা কাটতে শুরু করল। গৌতম আমাকে তার সর্বোচ্চ সম্মান দিত। সে কখনো আমার ওপর স্বামী হিসেবে অধিকার ফলায়নি। আমরা ছিলাম এক ছাদের নিচে থাকা দুজন ভালো বন্ধু। সময়ের সাথে সাথে আমাদের ক্ষতের উপশম হতে লাগল। আমরা একসাথে বাজার করতাম, বিকেলের চা খেতাম, পাহাড়ে ঘুরতে যেতাম। আমি দেখলাম গৌতমের মধ্যে অর্জুনের মতোই একটা যত্নশীল সত্তা আছে। সে আমাকে হাসাতে চেষ্টা করত, আমার খেয়াল রাখত। একদিন পূর্ণিমার রাতে আমরা বারান্দায় বসেছিলাম। চাঁদের আলোয় পাহাড়গুলোকে অদ্ভুত সুন্দর লাগছিল। গৌতম হঠাৎ বলল, শুভ্রা, আমি জানি আমি অর্জুনের জায়গা কোনো দিন নিতে পারবো না, আমি নিতেও চাই না। আমি শুধু চাই তুমি ভালো থাকো। তোমার মুখে হাসি দেখলে আমার মনে হয় আমি কিছুটা হলেও পাপ মুক্ত হয়েছি। আমি গৌতমের দিকে তাকালাম। তার চোখে এখন আর সেই ভয় নেই, আছে এক গভীর প্রশান্তি আর ভালোবাসা। আমি বললাম, গৌতম, আমরা কেউ কারোর জায়গা নিই না। অর্জুন আমার হৃদয়ে আছে, থাকবে, কিন্তু তুমি আমার বর্তমান। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। সে রাতে আমরা একে অপরের হাত ধরলাম। কোনো প্রতিশ্রুতি ছাড়াই এক নতুন অদেখা বাঁধনে জড়ালাম আমরা। অতীতকে পেছনে ফেলে আমরা নতুন দিনের পথে পা বাড়ালাম। জীবনটা অদ্ভুত। এখানে কিছুই আমাদের পরিকল্পনা মাফিক হয় না। আমরা ভাবি এক, হয় আরেক। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও যে নতুন প্রাণের সঞ্চার হতে পারে, তা আমি নিজে জীবন দিয়ে বুঝেছি। ক্ষমা আর ভালোবাসাই পারে মানুষকে নতুন জীবন দিতে। আজ আমি ভালো আছি, গৌতমও ভালো আছে। আমরা সুখী, আমাদের মতো করে। আর অর্জুন, সে হয়তো আকাশের কোনো এক তারা হয়ে আমাদের দেখছে আর হাসছে। আমাদের এই ছোট্ট সংসার এখন ভালোবাসায় পরিপূর্ণ। আমার মাও এখন খুব খুশি। তিনি দেখেন তার মেয়ে এবং জামাই সুখে আছে। আমরা মাঝে মাঝে অর্জুনের কথা বলি, কিন্তু এখন আর চোখে জল আসে না, বরং ঠোঁটে হাসি ফোটে। কারণ আমরা মেনে নিয়েছি যে মৃত্যু জীবনের শেষ নয়। ভালোবাসা তার রূপ বদলায়, কিন্তু শেষ হয় না। আমাদের এই অদেখা বাঁধনই আমাদের বেঁচে থাকার শক্তি। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যা শিখতে পেলাম: ১. ক্রোধ ও আবেগের নিয়ন্ত্রণ। ক্ষণিকের রাগের বশবর্তী হয়ে গৌতম যে ভুল করেছিল, তা একটি সুন্দর পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের সব সময় রাগ নিয়ন্ত্রণ করা উচিত। এক মুহূর্তের ভুল সারা জীবনের কান্নার কারণ হতে পারে। ২. সত্যের শক্তি। সম্পর্ক কখনো মিথ্যার ওপর ভিত্তি করে টিকে থাকে না। শাশুড়ি মা যদি শুরুতেই সত্যটা বলতেন, হয়তো পরিস্থিতি এতটা জটিল হতো না। সত্য যতই কঠিন হোক, তা স্বীকার করাই শ্রেয়। মিথ্যে দিয়ে কোনো ভালো কাজ শুরু করা যায় না।
3. ক্ষমা ও নতুন শুরু। মানুষ ভুল করে, কিন্তু অনুশোচনা মানুষকে শুদ্ধ করে। শুভ্রা যদি গৌতমকে ক্ষমা না করত, তবে দুটি জীবনই নষ্ট হয়ে যেত। ক্ষমা করার মাধ্যমে শুভ্রা শুধু গৌতমকে বাঁচায়নি, নিজেকেও এক বিষাক্ত অতীত থেকে মুক্ত করেছে। অতীতে আটকে না থেকে সময়ের সাথে এগিয়ে যাওয়াই জীবনের মূল মন্ত্র। পরিস্থিতি যতই কঠিন হোক, আশা এবং ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।